বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি হারিয়ে যাওয়া রেসিপি একটি কৌড়ার রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আমি থোর আর ডাব দিয়ে বানিয়েছি। সাধারণত ডাবের কৌড়া হয়, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, ইদানিং সুগারের পেশেন্টরা বেশিরভাগ থোড়ের রস খাচ্ছেন। তো ভাবলাম আমি যদি সেই রকমভাবে থোরটাকে কাজে লাগাতে পারি এই কৌড়ার মাধ্যমে, তাহলে তাদেরও অনেক উপকার হয়, খেতেও টেস্টি যাতে হয়, তারা যাতে তৃপ্তি করে খেতে পারে এবং সবাই যাতে তৃপ্তি করে খেতে পারে। পেট ঠান্ডা রাখার জন্য এই ধরনের কৌড়াকে নতুন রূপে আমি নিয়ে এসেছি। এখানে আমি কাঁচা বাদাম, কাঁচা থোর, কাঁচা লঙ্কা তিনটাকে আগে একসাথে থেতো করে নিয়েছি। এবার একসাথে থেতো করে নিয়ে একবারেই শিলে পিষে নিব প্রথমে। কারণ কি, এই যে একবারে যে পিষে নেওয়া, সে থোড়ের যে জুস, এবার কাঁচা বাদামের যে দুধ আর লঙ্কা, এই তিনটা একসাথে পিষলে আলাদা যে থোড়ের যে কষ্টা ভাব, সেটা আর পরে পাওয়া যায় না। মনে হবে তখন ওই কষ্টা ভাবটা অনেকটা কেটে যায়। কিন্তু এটা যদি আমি থোড়টাকে যদি আলাদাভাবে এরকম বেটে আলাদাভাবে বাদাম বেটে দিতাম, আলাদাভাবে লঙ্কা দিতাম, তবে থোড়ের যে টেস্টটা, একটা টেস্ট থেকেই যেত। কাজেই এইরকম করে আমি বেটে নিয়েছি, এতে থোড়ের কষ্টা ভাবটা একদম পাওয়া যায় না। এবার এদিকে চলে আসছি, এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলে দিব কালো জিরা ভালো করে ভাজা হতে থাকবে। এখানে আমি ফোড়নে কোনো লঙ্কা দেব না, কারণ আমি যে থোর বাটার মধ্যে একটা লঙ্কা দিয়েছি সেটাই যথেষ্ট। আর একটা কথা কি, আমি যেহেতু একটু সুগারের পেশেন্ট যারা বা একটু হালকা রোগীর পথ্য হিসাবেও এটাকে আমি ব্যবহার করছি, কাজে এখানে বেশি ঝাল দেওয়া যাবে না, কিন্তু মুখরোচক যাতে হয় সেই দিকে আমি দৃষ্টি রেখেছি। যাকে এখানে কালো জিরে দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দেবো না, এবার পুরো থোর বাদাম লঙ্কা, যেটা একটা লঙ্কা বেটেছি ওটাই দিয়ে দেবো। ইতিমধ্যে আমি কালো জিরার পরে নুন হলুদ দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে। এবারে থোর বাটাটা দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে ফোড়ন মশলাতে, তেলের মশলাতে কষিয়ে নেব। এবারে এতে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। খেতে এটা খুবই ভালো হয়, সবার খাওয়া এটা দরকার, কারণ শরীর ঠান্ডা রাখে। আর থোড়ে তো ভীষণভাবে থোর উপকারী, রক্ত পরিষ্কার করে, খুব উপকারী একটা জিনিস। আর এটা কাঁচা অবস্থায় রান্না করা শরীরের পক্ষে খুব ভালো। একটু চিনি দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে খুব কম আছে থোরটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে যেন, যেহেতু এখানে পোস্ত আছে, বাদাম আছে, তেল যেন ছেড়ে না যায়। যেটুকু তেল থাকবে সে থোড়ের মধ্যে যেন ইনট্যাক্ট থাকে, ছাড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলটাই টেস্টটা বাড়িয়ে তুলবে। বাদামের থেকে যে তেলটা থাকবে, বাদামে পোস্তের যে তেলটা থাকবে, এই তেলটাই কিন্তু এই কষানো থোড়ের মধ্যে টেস্টটাকে ধরে রাখবে। কাজেই ওই তেলটা ছাড়তে দেওয়া যাবে না।
মোটামুটি আমার এই থোড়টা এদিকে হয়ে এসছে, কষানো হয়ে এসছে। এবারে আমি তুলে রাখছি এটা। এর গায়ে যে মশলাগুলো লেগে আছে এটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে, ওই জন্য এই মশলাগুলো আমি এখানেই রেখে দেবো, আলাদা কড়াই ধুয়ে বসাবো না। কারণ এই পোড়া মশলার এই রেসিপিতে একটা অন্যরকম একটা স্মোকি একটা ফ্লেভার, গন্ধ সবই নিয়ে আসবে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি যে একটা ডাবের শাঁস একটু শিলে ডলে নিয়েছি, মানে টুকরো টুকরো করে কেটে একটু পিষে নিয়েছি, কিন্তু একটু আস্তে আস্তেও থাকবে তাতে, এইভাবে একটু পিষে নিয়েছি। হালকা লবণের ছিটে দিলাম। এবার দিচ্ছি কিশমিশ, যেহেতু এটা ডাব থেকেও তেলে বড় সংস্পর্শে, ঘিয়ের সংস্পর্শে ডাব থেকেও কিন্তু তেল ছাড়বে। এবার এই তেলটাও এর মধ্যে চলে যাবে থোড়ের মধ্যে, খেতে ওই জন্য আরও বেশি ভালো হবে। এবার আমি রান্না করে রাখা থোড়টাই ডাবের মধ্যে মিশিয়ে দিলাম। এখান থেকে এখানেও আমার খেয়াল রাখতে হবে যাতে তেল না ছেড়ে যায়, যাতে তেলটা এর মধ্যে ইনট্যাক্ট থাকে। এবার এই যে পোড়া মশলাগুলো লেগেছিলো কড়াইয়ের গায়ে, এগুলো আস্তে আস্তে এর সাথে মিশতে থাকবে, এর টেস্টটাকে বাড়িয়ে দিবে। পোড়া মশলারও একটা খুব ভালো টেস্ট আছে। এবারে আমি গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার খুন্তির উপর একটু চিনি দিলাম, আর একটু মিল্ক পাউডার দিলাম। এবার এটার সঙ্গে এটা মিশিয়ে নেব, এইভাবে মিশিয়ে নেব। খুব বেশি ঘাঁটাঘাঁটি না, শুধু একটুখানি ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া, এতেই টেস্ট বেশি ভালো হবে। পুরোটা যদি আমি ঘাঁটাঘাঁটি করি তাহলে টেস্ট আমার মতে অনেকটা